নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং ভারত সরকার। এটা আমার বিষয়। বাংলাদেশে এমন একটা সময় নির্বাচন হতে যাচ্ছে যখন সদ্য প্রয়াত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের অফিসে তাকে শ্রদ্ধা জানানোর শোক জ্ঞাপনের একটি বন্দোবস্ত করা হয়েছে। সেখানে গিয়েছিলাম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে। এবং তিনি এই যে বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ায় নারী শক্তির ইতিহাস যা লেখা হবে আগামী দিনে, তাতে অবশ্যই তিনি একটি অধ্যায় হয়ে থাকবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। খালেদা জিয়া তার স্বামীর আকস্মিক মৃত্যুতে তারপরে তিনি রাজনীতিতে এসেছিলেন, কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কিন্তু তার একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব তিনি তৈরি করেছেন। এবং যেটা আমরা তার জানাজায় দেখলাম যে হাজার হাজার লাখ লাখ মানুষ কিভাবে পথে নেমে তাকে শ্রদ্ধা জানালেন, এটা অবশ্যই একটা অন্য ধরনের চিত্র, যেটা আমরা ভারতেও কয়েকজন জননায়কের মৃত্যুর পরে এই রকম দেখেছি। খালেদা জিয়ার প্রসঙ্গটা আনার কারণ হচ্ছে যে খালেদা জিয়ারকে তার যে শেষ যাত্রা এবং তার মৃত্যু, তিনি যখন জীবিত সংকটময় মুহূর্ত কাটাচ্ছিলেন, এই সময়টাতে ভারত সরকারের কিছু সিদ্ধান্ত, কিছু পদক্ষেপ সত্যি কূটনৈতিক মহলে অত্যন্ত আলোচিত এবং সেগুলো খুব যথাযথ বলেই আমি মনে করি। যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি খালেদা জিয়া যখন খুব গুরুতর অবস্থার মধ্যে কাটাচ্ছেন, তখন তিনি এক্স পোস্টে একটা বার্তা দিয়ে বলেছিলেন যে ভারত উদ্বিগ্ন, ভারত চিন্তিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর শরীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে। এবং নরেন্দ্র মোদী কথা বলেন যে ভারত সরকারের তরফে যদি কিছু করণীয় কোনো থাকে চিকিৎসার ক্ষেত্রে, তাহলে ভারত সরকার প্রস্তুত আছে। আপনারা জানেন যে খালেদা জিয়া মারা যাওয়ার ঠিক পরেই নরেন্দ্র মোদী তিনি শোকবার্তা দেন এবং সেখানেও কিন্তু তিনি খালেদা জিয়ার যে রাজনৈতিক অর্জনগুলি সেগুলির কথা যেমন উল্লেখ করেছেন, তেমনি একইভাবে তিনি একথাও উল্লেখ করেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক নির্মাণে খালেদা জিয়া অবদান রেখে গিয়েছেন। আমরা যদি এর পরে দেখি যে খালেদা জিয়ার শেষ যাত্রায়, অর্থাৎ যেদিন তাকে দাফন করা হলো, সেই দিন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি ঢাকায় গিয়েছিলেন। ঘণ্টা চারেকের সফর, তিনি মোহাম্মদ ইউনূস তার সঙ্গে দেখা করেননি, প্রধান উপদেষ্টাকে এড়িয়ে গিয়েছেন, কিন্তু তারেক জিয়ার হাতে তিনি ভারতের প্রধানমন্ত্রী লেখা শোকবার্তাটি পৌঁছে দিয়েছেন, যেখানে নরেন্দ্র মোদী স্মরণ করেছেন যে খালেদা জিয়ার সঙ্গে 2015 সালে তার যে সাক্ষাৎকারটি হয়েছিল, সেই সাক্ষাৎকারটিকে তিনি যথেষ্ট মর্যাদা দেন এবং খালেদা জিয়ার আচরণে, কথায় তিনি মুগ্ধ হয়েছিলেন। এই কথাগুলি সেখানে লেখা আছে এবং সেখানেও বলা আছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। পরদিন দিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শোক পুস্তিকায় তিনি যে কথাগুলি লিখেছেন তার মধ্যেও গুরুত্বপূর্ণ শব্দটি হচ্ছে যে খালেদা জিয়ার সময়তে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে তিনি অনেকগুলি পদক্ষেপ করেছেন। ফলে এইটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে ভারত সরকার তারা বুঝতেও পেরেছে এবং এটা এ নিয়ে আর এখনো কোনো সংশয়ের কারণও নেই। খালেদা জিয়ার শেষ যাত্রায় যে জনজোয়ার আমরা লক্ষ্য করলাম, তাতে এটা স্পষ্ট যে বিএনপি খুব ভালো মার্জিনে বাংলাদেশে ক্ষমতায় আসবে এবং তারেক জিয়া তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা এখন মোটামুটি দেয়াল লিখনটা স্পষ্ট। ফলে ভারত সরকার এখন থেকেই বিএনপির সঙ্গে একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে এবং সেই সম্পর্ক যে বার্তাগুলি ভারতের সর্বোচ্চ মহল থেকে দেওয়া হলো। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এবং দুজন প্রবীণ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিজেপির সাবেক প্রেসিডেন্ট এবং ভারতের রাজনীতিতে তিনি একজন ওজনদার নেতা, ক্যাবিনেটে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এস জয়শঙ্কর তিনি ভারতের বিদেশ মন্ত্রী অনেক দিন ধরে এবং তার
প্রধান মানে বিদেশ মন্ত্রী হিসেবে তার ভূমিকা বিশ্বের নানা প্রান্তে প্রশংসিত। মোদি তাকে পাঠিয়েছিলেন। এবং এই যে জয়শঙ্করের সফর, সেখানে আরেকটি বিষয় আলোচনা যে জয়শঙ্কর কখনোই মোহাম্মদ ইউনূসকে মিট করার কোনো রকম প্রস্তাবও দেননি এবং কোনো কর্মসূচিতে তা কিছু ছিল না। অর্থাৎ ভারত সরকার মোহাম্মদ ইউনূস সরকার সম্পর্কে আগ্রহ কখনোই দেখায়নি, এখনও দেখায়নি। ভারত সরকার এখন দিন গুনছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশির মতো ভারত সরকারও দিন গুনছে কবে বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেয় এবং তারেক জিয়া প্রধানমন্ত্রীর পদে বসেন। ভারত সরকারও কিন্তু এর জন্য দিন গুনছে। আমি এটার মধ্যে কোনো অন্যায় কিছু দেখছি না। বর্তমান বাস্তবতা অনুযায়ী এটাই হয়তো সঠিক ছিল যে বিএনপিকে স্বাগত জানাতে হবে, তারেক জিয়ার সঙ্গে একটা ব্যক্তিগত স্তরের সম্পর্ক তৈরি করতে হবে। কারণ প্রতিবেশীর যিনি অভিভাবক হবেন, সেই প্রতিবেশীর অভিভাবকের সঙ্গে সম্পর্ক থাকাটা স্বাভাবিক। আমরা পাশের বাড়িতে যিনি অভিভাবক তার সঙ্গে আমরা সম্পর্ক রাখার চেষ্টা করি, এটাই স্বাভাবিক। কূটনীতিতেও এটাই মানে একেবারে গ্রহণযোগ্য একটি পদক্ষেপ। কিন্তু আমার প্রশ্ন এর থেকে একটু অন্য একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ভারতের এই পদক্ষেপগুলি ঠিক, কিন্তু আমার মনে হয় যে ভারত সরকার বাংলাদেশের এই যে ত্রয়োদশ নির্বাচন আসছে, এই নির্বাচনকে কেন্দ্র করে ভারত সরকার বাংলাদেশ বিষয়ে একটা সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করলো। এবং সেই যে সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো, সেটাও ভারতের সেই নেতৃত্ব যারা বিএনপির সঙ্গে একটা সুসম্পর্ক গড়তে চাইছেন জাতীয় স্বার্থে, তাদেরই কিন্তু ভ্রান্তি বা ঐতিহাসিক ভুল বলে আমি মনে করি। কেন আমি মনে করি যে ভারত সরকার এটা একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার করলো, আমি সেইটা এখন আপনাদের সামনে ব্যাখ্যা করব। খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন, যদি এইভাবে ছেড়ে চলে না যেতেন, তাহলেও যে নির্বাচন হতো এটা ধরে নেওয়া যায় যে যেহেতু ময়দানে আওয়ামী লীগ নেই, তার ফলে বিএনপি তারা যে ভালো মার্জিনে সরকার গঠন করতো এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন যেটা হবে যে একটা খালেদা আবেগে বিএনপি অনেক বেশি আসন নিয়ে জাতীয় সংসদে আসবে, এটা ধরে নেওয়া যায়। কিন্তু খালেদা জিয়া বেঁচে থাকলেও বিএনপির ক্ষমতায় ফেরাটা ছিল একেবারে অবশ্যম্ভাবী। তারেক জিয়া প্রধানমন্ত্রী হতেন, এগুলি সবই কিন্তু পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু যে সংসদ গঠিত হতে যাচ্ছে এবং যে সরকার গঠিত হতে যাচ্ছে, সেই সরকারের ভূমিকা ভারতের জন্যে, ভারতের পক্ষে কতটা সুখকর হবে, বা তারা চাইলেও তারা ভারত সরকারকে বা ভারতের প্রত্যাশাকে পূরণ করতে পারবে কিনা, এইটা নিয়ে আমার কিছু সংশয় আছে। আমি ধরে নিচ্ছি যে তারেক জিয়াও সমান তালে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ার চেষ্টা করবেন, কিন্তু সেই সুসম্পর্ক গড়ার চেষ্টা তিনি কতদূর অগ্রসর হতে পারবেন এটা নিয়ে আমার মধ্যে সংশয় আছে। আমি তারেক জিয়ার পরিকল্পনা নিয়ে কোনো সংশয় প্রকাশ করছি না। আমি ধরে নিচ্ছি তিনি ইতিবাচকভাবেই দেখবেন, কিন্তু তিনি ইতিবাচক ভাবনাটা কতটা কার্যকর করতে পারবেন এটা কিন্তু নির্ভর করবে তার দলে কারা আছেন এবং অন্য যে দলগুলি সংসদে তারা কারা। একটা নির্বাচন হতে যাচ্ছে যেখানে আওয়ামী লীগ নেই, ফলে এই যে ত্রয়োদশ সংসদ গঠিত হবে সেখানে দেশের মানে স্বাধীনতার প্রধান সংগঠক দল, সেই দল এই সংসদে থাকবে না, তারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তাদেরকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, ফলে তারা এই নির্বাচনে থাকবে না। তাহলে নির্বাচনে যারা থাকবে, আমি যদি বিএনপি একটা বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসে, তাহলে তার দলের মধ্যে যে চাপ তৈরি হবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, আমার মনে হয় সেটা সেই চাপটা নেতিবাচক চাপ তৈরি হবে। অর্থাৎ দলের এমন একটা বড় অংশ কিন্তু চাইবে না যে ভারতের সঙ্গে বিএনপি খুব মানে দহরম মহরমের সম্পর্ক তৈরি করুক। এমনকি আরও কতগুলি বিষয় আছে যেটা বিএনপির বিগত রাজনীতি এবং বিএনপি সরকারের বিগত সময়কার ভূমিকাকে যদি আমরা দেখি, তাহলে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্কের বিষয়টি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যে তৎপরতা এবং তাদের যে ইকুয়েশন, পাকিস্তানের যে ইকুয়েশন, সেগুলোকে কি বিএনপি এবং তারেক জিয়া উপেক্ষা করতে পারবেন? কারণ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে গেলে পরে দড়ি কিন্তু পেছন দিক থেকে টান দেবে হচ্ছে পাকিস্তান। তারা কিন্তু বেশি দূর অগ্রসর হতে তারেক জিয়াকে দেবে না। এমনকি আমার আশঙ্কা তারেক জিয়ার দল থেকেও এই রকম একটা চাপ তৈরি হবে যে বেশি দূর যাওয়ার কোনো উপায় নেই, বেশি দূর যাওয়ার অনুমোদন তিনি দল থেকে পাবেন না।
আরও একটা বড় বিষয় হচ্ছে যে অল্প স্বল্প যাই হোক না কেন, সংসদে ইসলামিক দলগুলি, জামাতি ইসলামী সহ বিভিন্ন ইসলামিক দলগুলি, তারা একটা বিপুল সংখ্যায় আসবে এই সংসদে। তাদেরও কিন্তু নানান পদক্ষেপে চাপ তৈরি হবে যে ভারত বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করুক সরকার, এইটা হবে তাদের প্রত্যাশা। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে ভারতের বিদেশমন্ত্রী যখন এবং ভারতের তরফে যখন একটা সুসম্পর্ক গড়ার তৎপরতাকে প্রকাশ্যে আনা হয়েছে, তখন জামাতি ইসলামীর আমির শফিকুর রহমান তিনি রয়টার্সকে ডেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। যখন গোটা বাংলাদেশের মানুষ, একটা বড় অংশের মানুষ শোকাচ্ছন্ন খালেদা জিয়ার মৃত্যুতে, তখন রয়টার্সকে ডেকে তিনি একটি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে নির্বাচনে আলাদা লড়াই হলেও তারা চান যে আগামী সরকারটি জাতীয় সরকার হোক, মানে আওয়ামী লীগ মাইনাস বাকি সব দলগুলিকে নিয়ে একটি সরকার হোক। তার মানে সরকারের অংশ হতে চায় জামাতে ইসলামী। জামাতে ইসলামী যদি সরকারের অংশ হতে চায় বা হয়, তারা কখনোই ভারতের সঙ্গে সখ্য তৈরি করার কোনো রকম সুযোগ তারা সরকারকে দেবে না। তারা প্রতিনিয়ত টেনে ধরবে। যদি তারা সরকারে নাও থাকে, যদি তারা বিরোধী দল হিসেবে থাকে, তাহলেও সরকারের এই সংক্রান্ত যাবতীয় পদক্ষেপে তারা বাধা দেবে এবং সরকারকে বলবে যে এই সরকার ভারতের সঙ্গে মৈত্রী করছে, এই সরকার ভারতপন্থী, এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে এই সরকারের কোনো ফারাক নেই। বিএনপিকে ক্রমাগত এই চাপের মুখে কিন্তু পড়তে হবে জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলির তরফ থেকে। তাহলে তিন জায়গা থেকে সমস্যা: পাকিস্তান, আইএসআই, বিএনপি দল থেকে চাপ এবং অন্য ইসলামিক দলগুলি অর্থাৎ জামাতি ইসলামী এবং অন্য যে দলগুলি, তারা ক্রমাগত কিন্তু ভারত বিরোধী এজেন্ডা সামনে আনবে এবং তারেক জিয়ার ওপর চাপ তৈরি করবে যে আপনাকে এই করতে হবে, ওই করতে হবে, এইটা করা যাবে না, সেইটা করা যাবে না। আমার মনে হয় যে আওয়ামী লীগ যদি সংসদে থাকতো, তাহলে এই ভারত বিরোধিতার জায়গাতে এতদূর অগ্রসর হওয়ার কোনো সুযোগ এই দলগুলি পেত না এবং তারেক জিয়াকেও একটা চাপের মধ্যে থাকতে হতো যে আওয়ামী লীগ জমানাতে ভারতের সঙ্গে যে অর্থনৈতিক এবং আরও নানাবিধ যে সম্পর্কগুলি তৈরি হয়েছে, যে ভিত তৈরি হয়েছে, সেই ভিতটাকে মজবুত করা কিভাবে করা যায়। কারণ আওয়ামী লীগের তরফে কিন্তু সবসময় চাপ থাকতো, আওয়ামী লীগ কখনো ভারতের সঙ্গে সখ্যকে কখনোই তারা আপত্তি তুলতো না। ফলে আওয়ামী লীগ থাকা অর্থাৎ ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে আওয়ামী লীগের এই সংসদে থাকাটা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু যে সংসদ হতে যাচ্ছে সেখানে অসাম্প্রদায়িক রাজনীতি, ধর্মনিরপেক্ষতার রাজনীতি, মুক্তিযুদ্ধের কথা বলার লোক থাকছে না প্রায়, এবং ভারতের কোনো সিদ্ধান্ত, ভারতের সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক এই নিয়ে কথা বলার লোকও কিন্তু এই সংসদে থাকবে না। এটা এখন দেয়াল লিখন কিন্তু স্পষ্ট। অর্থাৎ যে সংসদ গঠিত হতে যাচ্ছে সেটা মূলত হতে যাচ্ছে একটি ভারত বিরোধী মঞ্চ। আমি ইতিমধ্যে একটি ভিডিওতে কথা আগেও বলেছি। আমি কেন বলছি যে ভারত সরকার বিরাট বড় সুযোগ হাতছাড়া করেছে? আমি এই জন্যে বলছি, বিএনপিকে স্বাগত জানানো ভারতের সিদ্ধান্তের মধ্যে কোনো ভুল নেই, কিন্তু ভারত সরকার যেটা পারল না সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার জন্যে যে কূটনৈতিক তৎপরতাটি দরকার ছিল, সেইটা কিন্তু ভারত সরকার, ভারতের বর্তমান নেতৃত্ব করতে পারেনি। আওয়ামী লীগের এই ব্যাপারে অপদার্থতা অপরিসীম। আওয়ামী লীগ নেতৃত্ব তারা এই ব্যাপারে প্রায় কিছুই করতে পারল না। তারা ইউরোপ, আমেরিকাতে বা আন্তর্জাতিক দুনিয়ায় তাদের বক্তব্য সেইভাবে তুলে ধরতে পারল না। কাউকে দিয়ে জোরালো কোনো বক্তব্য দেওয়াতে পারল না যে এইভাবে একটা প্রধান রাজনৈতিক দলকে শুধুমাত্র তার দলের প্রধানমন্ত্রী বা তার মন্ত্রীরা অপরাধ করেছে, এই কারণে একটি দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া আজকের পৃথিবীতে, এইটা কিন্তু এই যে একটা মানে অবৈধ একটি ঘটনা ঘটলো, এই ঘটনাটা থেকে ভারত সরকার কিন্তু কোনো রকম পরিস্থিতির পরিবর্তন করতে পারল না। ভারত সরকারের এটা সুবর্ণ সুযোগ ছিল। আমি এই জন্যে বলছি যে আওয়ামী লীগ এবং ভারতকে নিয়ে যে অভিযোগগুলি বাংলাদেশের বিভিন্ন দলগুলি করে থাকে, যে হাসিনা নির্বাচনে কারচুপি করেছিলেন এবং সেই হাসিনা সরকারকে সুরক্ষা দিয়েছিল, প্রোটেকশন দিয়েছিল
ভারত সরকার। আজকে ভারত সরকারের বলার সুযোগ ছিল যে তোমরা দিনের ভোট রাতে রাতে হয়েছে বলে তোমরা অভিযোগ করো যে ভারত এই সমস্ত কাজকর্মে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, অগণতান্ত্রিক কার্যক্রমে সহযোগিতা করেছে। কিন্তু আজকের বাংলাদেশে কি হচ্ছে? আজকের বাংলাদেশে তো আওয়ামী লীগকে নির্বাচনেই অংশ নিতে দেওয়া হচ্ছে না। তাহলে ভারত খুব জোরালোভাবে বলতে পারত যে অতীতে যা হয়েছে বলে আমাদের দোষারোপ করা হচ্ছে, এখন তার থেকে 10 গুণ বড় মানে নেতিবাচক পদক্ষেপ হচ্ছে। ভারত জোরালোভাবে গোটা বিশ্বকে এটা বলতে পারতো যে আমার প্রতিবেশী দেশে গণতন্ত্র এইভাবে পদদলিত হচ্ছে। আমি খুব অবাক হলাম যে জো বাইডেন যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, আমি ডোনাল্ড ট্রাম্পের কথা ধরছি না, কারণ তিনি ব্যবসা ছাড়া কিছু বোঝেন বলে আমার মনে হয় না। আমি তার কাছ থেকে কোনো দূরদৃষ্টি সম্পন্ন গণতন্ত্রের পক্ষে কোনো কথা আমি খুব একটা প্রত্যাশা করি না। তিনি বেসিক্যালি একজন বানিয়া ব্যবসায়ী, তিনি সব কিছুকেই ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখেন। কিন্তু ডেমোক্র্যাটরা, জো বাইডেন 2023 সালে তার যে ডেমোক্রেসি নিয়ে, গণতন্ত্র নিয়ে তিনি যে আন্তর্জাতিক সম্মেলন করেছিলেন, সেই সম্মেলনে তিনি বাংলাদেশকে আমন্ত্রণ জানাননি। শেখ হাসিনা তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে আমন্ত্রণ জানাননি। তখন থেকেই ডেমোক্র্যাটরা বলে আসছিল যে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন। তাহলে ডেমোক্র্যাট যে সেনেটাররা আছেন, যে তাদের যে সাংসদেরা আছেন, তারা আজকে কেন বলছেন না যে 2023-এর থেকে আজকের পরিস্থিতি আরও খারাপ? কারণ একটি দলকেই আপনি নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না। অপরাধ শেখ হাসিনা করেছেন, অপরাধ ওবায়দুল কাদের করেছেন, কিন্তু আওয়ামী লীগের যে হাজার হাজার লাখ লাখ সমর্থক আছে, কোটি কোটি সমর্থক আছে, তারা কি অপরাধ করেছে? তারা তো তাদের পছন্দের দলকে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এর থেকে অগণতান্ত্রিক আর কি হতে পারে? এই যে ঘটনা যেটা বাংলাদেশে ঘটতে যাচ্ছে, আমি আজকেই একটু আগে একটা বিএনপি নেতা, একজন স্থানীয় স্তরের বিএনপি নেতার ভিডিও দেখছিলাম। তিনি একটি জায়গায় আওয়ামী লীগ সমর্থক এবং সনাতনীদের হুমকি দিচ্ছেন যে আগামী নির্বাচনে তারা যদি বিএনপিকে সরকার গড়ার জন্য ভোট না দেয়, তাহলে তারা এই দেশে থাকতে পারবে না, এই রকম হুমকি তিনি দিচ্ছেন প্রকাশ্যে। ফলে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকেরা, তারা পছন্দের দল আওয়ামী লীগকে ভোট দিতে পারবেন না, এবং অপছন্দের দল কোথাও বিএনপি, কোথাও জামাত, তাদেরকে ভোট দিতে হবে, কারণ ভোট কেন্দ্রে না গেলে তাদের জীবন বিপন্ন হবে। এই বাস্তবতাটা ভারত সরকারও কিন্তু আন্তর্জাতিক দুনিয়ায়, কূটনৈতিক মহলে এই বাস্তবতাটাকে তুলে ধরতে পারলো না, এবং এইটা তারা অনুধাবন করলো না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়ে যাওয়াটা যে বাংলাদেশ তৈরি হবে, সেই বাংলাদেশটা ভারতের জন্য আরও বিপজ্জনক হবে, আরও অনেক বিপজ্জনক হবে। আমি আবারও বলি, তারেক জিয়া যদি মনে করেন যে যা যা অতীতে হয়েছে, অর্থাৎ চট্টগ্রামের অস্ত্র উদ্ধারের ঘটনা বা জঙ্গি তৎপরতা, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে মদত দেওয়া, অতীতের সব অপকর্ম থেকে তিনি তার সরকারকে মুক্ত রাখবেন এবং তিনি ভারতের সঙ্গে কোনো রকম অসহযোগিতা করবেন না, কিন্তু এই ভাবনা তারেক জিয়ার মধ্যে যদি আসেও, তিনি কিন্তু তা বাস্তবায়ন করতে পারবেন না। যেটা আমি বলছিলাম যে তার দল থেকে চাপ আসবে, পাকিস্তান থেকে চাপ আসবে, আরও অনেক জায়গা থেকে আসবে, চীন থেকে আসবে, আর সর্বোপরি ইসলামিক দলগুলির তরফ থেকে আসবে। ফলে ভারত যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যথেষ্ট তৎপরতা দেখালো না, কূটনৈতিক তৎপরতার কোনো সফল নজির প্রচেষ্টা আমরা দেখলাম না, এইটা কিন্তু ভারতের জন্য বড় বিপদের কারণ হয়ে গেল বলে আমার মনে হয়। ফলে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন আওয়ামী লীগ মুক্ত নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ মুক্ত সংসদ গঠিত হতে যাচ্ছে, কিন্তু সেই নির্বাচন ভারতের জন্য কিন্তু একটি বড় ধরনের আশঙ্কার জায়গা তৈরি করছে। এর জন্য বিএনপিকে দোষারোপ করার কোনো অবকাশ থাকবে না। তার কারণ বাংলাদেশের রাজনীতির বাস্তবতা মেনে বিএনপি রাজনীতি করবে, তাদেরকে ভারত বিরোধিতার সুর চড়িয়েই সরকার চালাতে হবে, দল চালাতে হবে। এই বাস্তবতা ভারত সরকারের বোঝা উচিত ছিল যে অতএব ভারসাম্য রক্ষার জন্যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত ছিল। এবং আমি যেটা শুনি যে এখনও আমি আওয়ামী লীগ নেতাদের দাবিকে কোনো রকম গ্রাহ্যের মধ্যে নিচ্ছি না। তারা বলেন যে নির্বাচনে অংশ নিতে দিলে, অবাধ ভোট হলে শেখ হাসিনাই আবার প্রধানমন্ত্রী হবেন, আওয়ামী লীগ আবার সরকার গড়বে। আমি এগুলো কোনোটাই গ্রাহ্যের মধ্যে নিচ্ছি না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে নির্বাচন যদি হয় এবং মোটের ওপর অবাধ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ একটা ভালো সংখ্যায় জিতে তারা সংসদে গুরুত্বপূর্ণ বিরোধী দলের ভূমিকা পালন করতে
পারত, কিন্তু সেই সুযোগটাই কিন্তু আওয়ামী লীগের সামনে নেই। এর জন্য আওয়ামী লীগ যেমন তার অপদার্থতার পরিচয় দিয়েছে, তার নেতারা যারা এই ব্যাপারে দায়িত্বে আছেন তারা যেমন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলেন, কোনো আন্তর্জাতিক মহল থেকে সেভাবে চাপ তৈরি করতে পারলেন না। আমি একই সঙ্গে বলবো যে এই ব্যর্থতার দায় ভারতের বর্তমান নেতৃত্বেরও, ভারতের রাজনৈতিক দলগুলিরও। তাদেরও উচিত ছিল আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করে দেওয়া, নির্বাচন থেকে বাইরে ঠেলে দেওয়া, এইটা নিয়ে অন্তত প্রতিবাদ রেজিস্টার করানো এবং আন্তর্জাতিক দুনিয়াকে বলা যে তোমরাও এটা নিয়ে প্রতিবাদ করো, যে শেখ হাসিনার তো সাজা হয়েইছে, তার তো সাজা ঘোষণা হয়েই গেছে, মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়েছে, তিনি কোনোদিন দেশে ফিরবেন কি ফিরবেন না তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ফলে বিচারের মতো চলবে, কিন্তু একটি দলকে কেন নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না? দুটি অধিকার নাগরিকদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, আওয়ামী লীগের সমর্থকদের জন্য কেড়ে নেওয়া হলো। একটা হচ্ছে যে তারা তাদের পছন্দের দলকে ভোট দিতে পারবেন না, আবার যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তারা বুথ বয়কটও করতে পারবেন না, তাদের প্রাণ বাঁচাতে তাদের বুথে যেতে হবে এবং ভোট দিতে হবে অপছন্দের কোনো প্রার্থীকে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আমার মনে হয় আজকে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে, এটা ভারতের জন্যও কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে, ভারতের জন্য সেটা একটা অশনি সংকেত হতে পারে। তার কারণ যে সংসদ গঠিত হতে যাচ্ছে, ধরে নিচ্ছি যে নির্বাচনটি হবে, যে সংসদ গঠিত হতে যাচ্ছে সেটা কিন্তু হতে যাচ্ছে একটি ভারত বিরোধী মঞ্চ। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।